আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকে হচ্ছে মেনলি আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের একটু বেসিক পড়াশোনা একটু শুরু করব। সত্যি বলতে এই কয়েকদিন আসলে অনেক ব্যস্ত ছিলাম, সিটি এটা ওটা, তো মানে একদমই সময় কুলাতে পারি নাই। যার কারণে আজকে থেকেই হচ্ছে ইনশাল্লাহ বেসিকে ক্লাস দেওয়াটা একটু শুরু করতেছি। আশা করি মানে তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষার আগে হচ্ছে শেষ করতে পারবো, কিন্তু সত্যি বলতে এটা গ্যারান্টি দিতে পারতেছি না। কারণ পড়া তো তোমাদের চাপ আছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে ফিজিক্সে বুঝছো অনেক বেশি থিওরি থাকে। হ্যাঁ, থিওরি জিনিসগুলো অনেক বোঝানোর একটা বিষয় আসা আছে, আর আমার পুরোটা দিন তোমার ভার্সিটি ক্লাসে চলে যায়, যার কারণে আমি একদমই সময় পাই না। আর রাতের বেলায় তো বুঝোই রান্না বান্না দেন হচ্ছে, নিজের পড়া গুছাইতে হয়, নিজে ক্লাস করা লাগে, এই হচ্ছে যে কি তোমার লাইফ আর কি। অবশেষে আজকে মোটামুটি একটু ফ্রি সময় পাইছি, যার কারণে হচ্ছে যে শুরু করে দিচ্ছি আর কি বিসমিল্লাহ বলে। অ্যান্ড হচ্ছে আজকের দিনটা একটু স্পেশাল আমার কাছে, কজ হচ্ছে আজকে আমার মানে ক্যাম্পাসের আমার যে আইডেন্টিটি ওইটা আইডি কার্ডটা আমি আজকে পড়ছি আর কি, পুরোটা ফুলফিল একটা আইডি কার্ড করতে পারছি। বাট আরো অনেক কিছুই হয়েছে মাঝখান দিয়ে। বাট এটা হচ্ছে যে কি অনেকটা ধরো আহ, মানুষ একে অপরের প্রতি যে আচরণ করবে সেটা হচ্ছে সে কখনো কখনো তার লাইফে ব্যাক পাবে। হ্যাঁ, কারো খারাপ করলেও বিনা দোষে ওইটার ব্যাকও পাবে, কারো ভালো করলে সেটাও ব্যাক পাবে, এটা অবভিয়াসলি পাবে। কৃতকর্ম যেটা করবে মানুষ সেটা হচ্ছে দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। এই কথাগুলো কেন বলতেছি, আসলে অনেক কিছুই হয় লাইফে, এগুলো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে কি আমরা এখন পড়াশোনা শুরু করবো। হ্যাঁ, তো আমি তোমার প্রথম অধ্যায়টা পড়াবো তোমাদেরকে, বাট এখন আসলে আজকের দিনটা একটু ভালো মতো সময় পাইছি বলা যায়, যদিও শরীর একটু খারাপ লাগতেছে। তা তবুও হচ্ছে যে কি ভেক্টরটা দিয়ে শুরু করতেছি। হ্যাঁ, কিন্তু অধ্যায় একটাও আমি তোমাদেরকে পড়াই দিব। জিনিসটা হচ্ছে আমি যেভাবে পড়তাম, যেভাবে আমি পড়াগুলো মাথায় রাখছিলাম সেভাবে। প্লিজ এটাকে একাডেমিক ক্লাস কেউ মনে করিও না, কারণ একাডেমিকের জন্য তোমার একটা জিনিস লাগে, ম্যাথে প্রো হওয়া লাগে। এখন এইগুলো হচ্ছে ম্যাথে প্রো হওয়ার জিনিস না। জিনিসটা হচ্ছে তোমাদেরকে একবার আমি বইটা পড়াই দিচ্ছি যেন তোমাদের বেসিকে কোনো ঝামেলা না হয়, সেটাই। তো শুরু করতেছি। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভেক্টর শুরু করব। ভেক্টরে কিছু কথাবার্তা আছে। ভেক্টর জিনিসটা কি, মানে যেটা হচ্ছে কি রাশি আর দিক দুইটাই থাকবে। হ্যাঁ, মান থাকবে, দিক থাকবে, সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। তো কিছু কথা আছে যে মান আর দিক আছে কিন্তু স্কেলার, এটার কয়েকটা উদাহরণ আছে: চাপ, পীড়ন, তড়িৎ প্রবাহ, বিকৃতি, জড়তার ভ্রামক। দেন আমি এখানে দেখো প্রথমে একটা কথা লিখছি, জড়তার ভ্রামক যেটা সেটা ভেক্টর না, তড়িৎ প্রবাহ ভেক্টর না, এটা স্কেলার। মান দিক থাকলে এগুলো হচ্ছে তোমার ভেক্টর যোগসূত্র মানে না, যার কারণ হচ্ছে যে কি এগুলো তোমার ভেক্টর না আর কি। তো দৈর্ঘ্য হচ্ছে স্কেলার, চৌম্বক দৈর্ঘ্য, দৈর্ঘ্য রিলেটেড যা যা পাবা সবগুলো হচ্ছে স্কেলার রাশি, এগুলো একটু মাথায় রাখতে হবে। স্কেলার রাশি কোনটা, এটা হচ্ছে তোমার দিক থাকবে না, মান থাকবে। তো এটার উদাহরণগুলো দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ বিদ্যুৎ, বৈদ্যুতিক বিভব, বিভবেরটা একটু মাথায় রাখতে হবে, দ্রুতি আর কাজ। আর যেগুলো হচ্ছে তোমার দিক আর মান দুইটাই থাকবে সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির উদাহরণগুলো আমি এটা দিয়ে মাথায় রাখতাম: ভবের সব প্রিয়তম, ভাসে প্রেমে, তিতাটুলি, যা যা আছে আল্লাহ দিলে সবগুলো লিখে ফেলছি। ভরবেগ, বেগ, সরণ, বল, পৃষ্ঠটান, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা, প্রাবল্য, মহাকর্ষ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, টর্ক, সবগুলো লিখে ফেলছি। একদম ভেক্টরের একটা উদাহরণ মাথায় রাখার আর দরকার নেই, মানে এটা পড়লেই হবে। দেখো, স্কেলার নইলে ভেক্টর দুইটার একটা উদাহরণ শিখতে হবে। ভেক্টর গুলো যখন তোমার মুখস্থ হয়ে গেছে তার মানে বাকিগুলো হচ্ছে স্কেলার, শেষ। আচ্ছা, তো এইখানে সাইডে সাইডে অনেক কথাবার্তা লিখছি, গ্রেডিয়েন্ট, স্কেলার, অপেক্ষক, এগুলো নিয়ে অবভিয়াসলি তোমরা পড়ছো, কিন্তু সামনে আমরা যখন পাবো তখন একটু ডিটেলসে পড়বে। তো ভেক্টর নিয়ে আমরা একটা কথা বলছি কি মান আর দিক দুইটাই থাকবে। তো ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে বেগ, ত্বরণ, বেগ, বল, ত্বরণ, সরণ, ওজন। তো আচ্ছা, এখানে কিছু নিয়ম আছে। একটা হচ্ছে ভেক্টর রাশির মান ও অভিমুখ আছে, ঠিক আছে, মান যখন আছে দিকও তো একটা থাকবে নির্দিষ্ট, এটা। কিন্তু দুই বা ততোধিক দেখো সমজাতীয় ভেক্টরকে তুমি যোগ করতে পারবে, কিন্তু ভিন্ন প্রকৃতির ভেক্টরকে তুমি যোগ করতে পারবে। যেমন কি বেগ আর বেগ দুইটার সমজাতীয় রাশি, ওগুলো তুমি যোগ করতে পারবে, ভেক্টর রাশি যোগ করতে পারবে। কিন্তু সরণ প্লাস সরণ এটা পারবে, বাট বেগের সাথে সরণ দুইটা ডিফারেন্ট তোমার হচ্ছে যে কি ভেক্টর। বেগ আলাদা একটা ভেক্টর, সরণ আলাদা একটা ভেক্টর, তো এগুলো তুমি যোগ করতে পারবে না। তবে এখানে আসি যে দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাবো, ধরো দুইটা দুইটা ভেক্টর আছে পি কিউ, এগুলোকে যোগ করছি আর পাইছি। তো প্রথম উক্ত ভেক্টর দুটি সম্মিলিত ক্রিয়া যোগ ফলাফল সমান হতো। সম্মিলিত ক্রিয়া যেহেতু আর ভেক্টর ইকুয়াল টু পি প্লাস কিউ ভেক্টর, এটাই বলতেছি আমরা। তো দুইটা ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি হয়, তো পি ক্রস কিউ ভেক্টর হচ্ছে যে কি ইটা পি কিউ সাইন থিটা। এই ইটাটা কি, এটা হচ্ছে তোমার একটা দিক, তো দিকের জন্য হচ্ছে তোমার ভেক্টর রাশি। তারপর দুইটা ভেক্টর রাশি স্কেলার গুণন হচ্ছে যে কি একটা স্কেলার রাশি, যেমন পি ডট কিউ হচ্ছে পি কিউ কস থিটা, ডটের কারণে এটা কস থিটা হয়েছে, আর যখন ক্রস হয় তখন হচ্ছে কি সাইন থিটা। তো কোনো ভেক্টর রাশিও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশিত হয়। তো এ ভেক্টরকে এটার মান দিয়ে ভাগ করলে
মানে ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে যে কি ওইটার একক ভেক্টর পাচ্ছি। তো জিনিসটা কি হয়, মান এমনি ভেক্টরটা কি মান ইন্টু দিক, আর এদিকে ভেক্টরের মান, তো মানকে মান দিয়ে কাটাকাটি করলে দিক পাবো, তো এটা লিখছি ভেক্টরের দিক নির্দেশিত হয়, এই কথাটা দিয়ে এই জিনিসটা বুঝাইছে। তারপর ভেক্টর রাশির যোজন সূত্র আর হচ্ছে বর্ণ সূত্র মানবে, ঠিকই আছে, a প্লাস b ইকুয়াল টু b প্লাস a। তারপর ভেক্টর রাশিকে হচ্ছে যে কি উপাংশে বিভক্ত করা যাবে, অনেক অসংখ্য উপাংশ থাকতে পারে ভেক্টর রাশি। আচ্ছা, এরপর হচ্ছে কোন একটি ভেক্টরকে হচ্ছে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি চিহ্ন দ্বারা, একটা হচ্ছে অক্ষর আর একটা হচ্ছে কি সরলরেখা দ্বারা। আর হচ্ছে অক্ষর দ্বারা সেটাকে আবার আমরা চার ভাবে প্রকাশ করতে পারি। জিনিসটা একটু বুঝতে হবে, ভেক্টর রাশিকে আমরা দুইভাবে প্রকাশ করব, কিন্তু ওই যে অক্ষর যেটা সেটা আবার চারটা মানে ধাপ আছে আর কি প্রকাশ করা, তো এটাই। তো ধাপগুলো আমরা জানি যে এর উপর একটা অ্যারো চিহ্ন দিব, দেন মান দেওয়া, দেন এগুলো তো আমরা জানি। আসলে এগুলো একদম পারবা তুমি তো। আচ্ছা, এখানে কিছু কথা আছে, মান ও অভিমুখ আছে এমন সকল রাশি কি ভেক্টর না? ভেক্টর রাশি নয় যেটা তোমার তড়িৎ প্রবাহ, সেটা হচ্ছে যোগের বিনিময় সূত্র মানে না, তার জন্য এটা হচ্ছে ভেক্টর রাশি না। তোমার এটা মাথায় রাখতে হবে যে কি মানও থাকতে হবে, অভিমুখও থাকতে হবে, এন্ড হচ্ছে কি বিনিময় সূত্র মেনে চলতে হবে, তাহলে হচ্ছে আমরা এটাকে আলটিমেটলি ভেক্টর বলবো। তো ভেক্টরের অনেক কিছু কথাবার্তা আমরা পড়ছি যে মান থাকবে, দিক থাকবে। তো ভেক্টর রাশির কিছু প্রকাশের উদাহরণ আছে, যেমন কি বল হচ্ছে কি ফোর্স। তো এটা কি হয় মেইনলি, তোমার হচ্ছে বস্তুর গতি বা স্থিতি অবস্থার যে পরিবর্তন ঘটে কিসের জন্য, বাহ্যিক কারণে, তখন সেটাকে হচ্ছে আমরা বল বলবো। তো আমরা এই সূত্রটা নিয়ে আগেও পড়ছি, F ইকুয়াল টু ma, এই সূত্রটা নিয়ে আগে পড়ছি। তো এই হচ্ছে কথা, যেখানে F হচ্ছে কি তোমার বল, m হচ্ছে তোমার ভর, আর a হচ্ছে কি তোমার ত্বরণ। ওখানে কি ছিল, ভর আর হচ্ছে ত্বরণ, দুইটা তোমার ভেক্টর রাশি ছিল। এবার আসি ঘূর্ণন বল বা টর্ক। ঘূর্ণন বল বললে আমরা হচ্ছে টর্কের কথা চিন্তা করব। তো ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে যেটা কাজ করবে সেটা হচ্ছে টর্ক। টর্ক জিনিসটা কি, কোন একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর যে বিন্দুতে ক্রিয়াশীল বল অবস্থান করবে সেটার যে মানে প্রযুক্ত বলের গুণফল, সেটা হচ্ছে টর্ক। তো জিনিসটা হচ্ছে মেনলি এখানে একটা ফোর্স তৈরি হবে, ধরো আমাদের দরজা খোলার যে ব্যাপারটা, সেখানে একটা নির্দিষ্ট বিন্দুতে ফোর্স দেওয়ার পরে কিন্তু দরজাটা খুলে যায়। হ্যাঁ, তো এই যে হ্যান্ডেলের যে খোলাটা, সেটাই হচ্ছে মেনলি তোমার টর্ক, মানে যে ঘুরে যাওয়ার যে ব্যাপারটা। টর্কের এটাকে আমরা টাও ইকুয়াল টু হচ্ছে যে আর ক্রস এফ দিয়ে প্রকাশ করতে পারি। দেখো এটা ক্রস ভেক্টর, কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো ওইটার একক হচ্ছে এনএম। কেমন আসছে দেখো, টাও ইকুয়াল টু আমরা এফডি বলতে পারি, যেহেতু তোমার বলের সাথে একটা দূরত্বের একটা সম্পর্ক। তো এফ এর একক হচ্ছে নিউটন, আর ডি এর একক তো মিটার, তো নিউটন মিটার। আবার তুমি এফ ইকুয়াল টু এম এ দিয়ে মাথায় রাখতে পারো এম এল টি ইনভার্স টু, আর এদিকে ডি মানে তো এল, তো এম এল স্কয়ার টি ইনভার্স টু হচ্ছে যে কি এটার আরেকটা একক। তো এইভাবে একটু এককগুলো বাইর করতে জানতে হবে। কৌণিক বেগ জিনিসটা কি, যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হবে কৌণিক স্মরণের পরিবর্তন। বেগ মেনলি কি তোমার স্মরণের পরিবর্তন। তো কেন স্মরণের কৌণিক বেগ কখন হবে, যখন কৌণিক স্মরণের পরিবর্তন হবে। তো সূত্রটা মানে মেনলি তোমার আরেকটা কনসেপ্ট কি লাগবে, যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হতে হবে। তো ভি ইকুয়াল টু তোমার ডাব্লিউ ক্রস আর, এটা দিয়ে মাথায় রাখতে পারো, ওমেগা আর দিয়ে মাথায় রাখে। তো এই জিনিসটা আর কি, যে তোমার এটা হচ্ছে তোমার ডান হস্ত নীতিটা, মানে আর কি ডান পাকের যে স্ক্রু সাহায্যে একটা দিক নির্দেশন করবো সেটা। তো ভি ইকুয়াল টু ওমেগা, আর ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি। তো টি কে আমরা 1/t, টোয়াইস পাই কে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। তো টি ইনভার্স 1 ইন্টু এল, তাই টি ইনভার্স 1 এম এস ইনভার্স 1, তাহলে কৌণিক বেগের তোমার একক কে এম এস ইনভার্স 1, এটাই। তো কৌণিক ভরবেগ কি, গুণরত কোনো বস্তুর ব্যাসার্ধের ভেক্টর আর হচ্ছে রৈখিক বেগের যে ভেক্টরের গুণফল। দেখো ভরবেগ যখন বলতেছি তখন আমরা পি ইকুয়াল টু এম বি বলি। তো কৌণিক ভরবেগের ক্ষেত্রে সেম জিনিস, এম বি আর কি। এল ইকুয়াল টু আর ক্রস ফ্রি, আবার হচ্ছে এল ইকুয়াল টু এম্বিয়ার দিয়ে মাথায় রাখা যায়। তো এককটা বের করতে পারবে এইভাবে, এম দিয়েছে এম বসিয়ে দিছি, ভি দিতে এল টি ইনভার্স 1, আর এল তো জাস্ট এম এল স্কোয়ার টি ইনভার্স 1, তাহলে হচ্ছে যে কেজি, আর এদিকে এল স্কোয়ার জন্য মিটার স্কোয়ার, আর এস ইনভার্স 1 এফ এক। এগুলো একটু বসাই দিছে, এককটা কেমনে বাই করছে, এল ইকুয়াল টু আর সেন্টিটা। আমি এইগুলো কখনো মুখস্থ রাখতাম না, এককগুলো জাস্ট বের করতাম আর কি। আচ্ছা, এই যে কৌণিক যেটা গুণফল, সেটা হচ্ছে কৌণিক বেগ ভরবেগের মান নির্দেশ করে, এগুলো তুমি চাইলে পড়ে নিতে পারো, এত লাগে না। তল জিনিসটা কি, কোনো একটি পৃষ্ঠ বা সমতলে অবিলম্ব অঙ্কন করলে যেটা হচ্ছে দিক নির্দিষ্ট করবে সেটা হচ্ছে তল। তো জিনিসটা একটু বুঝা, একটা সাইডের মধ্যে জাস্ট একটা ধর তুমি এভাবে কিছু একটা রাখলা কুণ্ডলী টাইপস, তো ওই যে চলে যাওয়ার যে বিষয়টা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়ে বা কোন আকারে বা 90 ডিগ্রি আকারে, এই যে এটা এটা একটা নির্দিষ্ট জিনিসের উপর কাজ করতেছে, ওই যে ইনভিজিবল যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার মেনলি তল আর কি। যেটার উপর অবিলম্ব অঙ্কন করলে হচ্ছে কি দিক পাবো, সেটা হচ্ছে তল। তো বিশেষ কিছু ভেক্টর আছে, যেটা হচ্ছে একক ভেক্টর, ওটা কি মানকে হচ্ছে যে কি তোমার ভাগ করবো ভেক্টরটা দিয়ে, তো ওটা হচ্ছে একক ভেক্টর। তো এ ভেক্টরকে এটার মান দিয়ে ভাগ করছি, আর ওটি ক্যান নট ইকুয়াল টু অবভিয়াসলি জিরো হতে হবে। তো ওই যে যেটা তোমার ভেক্টর, সেটা কোন মান দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে একক ভেক্টর। তো সঠিক ভেক্টর জিনিসটা কি, যে ভেক্টরটার মান শূন্য হবে না সেটা হচ্ছে সঠিক ভেক্টর। আর নাল বা শূন্য ভেক্টর কি, যে ভেক্টরটার মান হচ্ছে শূন্য আর যার কোনো নির্দিষ্ট দিক থাকবে না। তো শূন্য ভেক্টরের পাদবিন্দু আর শীর্ষবিন্দু দুইটাই একই থাকবে, আর ও ভেক্টর দ্বারা সূচিত হবে, তো ওটার কোনো নির্দিষ্ট দিক নেই।
দুটো সমান আর বিপরীত বিন্দুতে ভেক্টর কোনো বিন্দুতে একই সাথে ক্রিয়া করলে তাদের হচ্ছে লব্ধি ভেক্টর নাল ভেক্টর হবে। জিনিসটা কিরকম আমি বলি, এই সাইডে একটা যাচ্ছে, এই বরাবর এই সাইডে একটা যাচ্ছে, তো এটা মধ্যবিন্দু বিন্দুটা একদম তোমার 0 হয়ে যাচ্ছে না, মানে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তো তখন কিন্তু নাল ভেক্টর হবে না। ধর এটা তো পুরোটা 180 ডিগ্রি, তো এটা থেকে এই ভেক্টরটা মান সেম মানে দুটা মান বিয়োগ করছি যখন, এটা 0ই হবে। এটাই শূন্য বা নাল ভেক্টরের কিছু গুরুত্ব আছে, যে দুটো সমান ভেক্টরের বিয়োগফল বোঝাতে, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা বুঝছি। তো দুটো সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণ প্রকাশ করার জন্য, ভেক্টর গুণ মানে কি ক্রস গুণন, তো এ ক্রস বি ইকুয়াল টু 0 হবে, এটা বোঝানোর জন্য। তারপর সমবেগে গতিশীল কোনো বস্তু ত্বরণ শূন্য হয়, এটা একটু মাথায় রাখতে হবে, কোন বেগে সমবেগে গতিশীল। তো ত্বরণ যেহেতু একটা ভেক্টর রাশি, সমবেগে গতিশীল বস্তু ত্বরণ হচ্ছে কি ভেক্টর রাশি দিয়ে প্রকাশ করব, মানে এ ভেক্টর ইকুয়াল টু 0। এটাই সমান ভেক্টর জিনিসটা কি, মান আর দিক হচ্ছে যে কি একই ভেক্টর, দুটো সমান ভেক্টর হচ্ছে আদি বিন্দু হচ্ছে আলাদা হতে পারে, সেক্ষেত্রে অন্তিম বিন্দুও আলাদা হবে। তো ভেক্টরের মান ও দিককে হচ্ছে অপরিবর্তিত রেখে হচ্ছে আমরা যে কোনো জায়গাটা সরাতে পারবো, মানে মান আর দিকটা চেঞ্জ করবো, তাহলে হচ্ছে কি এটাকে তুলে আমি এখানে নিতে পারবো, এখানে নিতে পারবো। তো অন্তিম বিন্দু আর হচ্ছে আদি বিন্দু দেখো সেম, তাহলে এটা কি সমান ভেক্টর, দেখছো ইকুয়াল ইকুয়াল এটাই। তারপর বিপরীত ভেক্টর কি, তোমার হচ্ছে মানটা সমান কিন্তু দিকটা হচ্ছে যে কি বিপরীত দিক হবে, দেখো এদিকে একটা মান এদিকে একটা, দেখো মানটা কিন্তু সেম বাট জাস্ট দিকটা হচ্ছে যে কি চেঞ্জ হয়ে গেছে। এবার অবস্থান ভেক্টর কি, প্রসঙ্গ কাঠামোতে একটি বিন্দুর অবস্থানের জন্য যে রাশিটা প্রয়োজন, ওটার অবস্থানের জন্য হচ্ছে যে কি তোমার অবস্থান ভেক্টর। তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে, ধরো এখানে প্রসঙ্গ কাঠামোটা মূল বিন্দুর সাপেক্ষে যে পি বিন্দুর একটা অবস্থান, এটা হচ্ছে কি তোমার মেবি অবস্থান ভেক্টর, মানে ও পিটা হচ্ছে তোমার মিলে অবস্থান ভেক্টর এই ক্ষেত্রে এটাই। আচ্ছা, এই যে আমি ছোটবেলায় একটা জিনিস মাথায় রাখতাম যে এসি ভেক্টর বিসি ভেক্টর এসি ইকুয়াল টু এবি ইকুয়াল টু এসি প্লাস সিবি, ওই যে পিথাগোরাসের যে সূত্রটা, ওটা অ্যাকচুয়ালি মানে ত্রিভুজের, সরি পিথাগোরাস ত্রিভুজের যে সূত্রটা, সেটা আমি এটা দিয়ে মাথায় রাখতাম, যেটা দিয়ে শুরু সেটা দিয়ে শুরু, যেটা দিয়ে শেষ সেটা দিয়ে শুরু। জিনিসটা একটু বুঝো, এবি ভেক্টর, হ্যাঁ, যেটা দিয়ে শুরু সেটা দিয়ে শুরু, মানে এ দিয়ে শুরু এ দিয়ে শুরু। তারপরে ধরো সি দিছি, তো যেটা দিয়ে শেষ সি দিয়ে শুরু, আবার সেটা দিয়ে শুরু, তার সি দিয়ে শুরু বি, তো সিবি তো লেখা যায় না, তাহলে কি প্লাসটা মাইনাস হচ্ছে মাইনাস বি, এভাবে মাথায় রাখতাম, বুঝছো? আচ্ছা, তো কিছু ম্যাথ আছে পি ভেক্টর আর ও ভেক্টর কিউ ভেক্টরের মান দেওয়া আছে, পি কিউ ভেক্টরের মান দেখা, তো আমরা সবসময় মাথায় রাখবো যে শেষ থেকে আদি বিয়োগ করবো, তো পি অবস্থান কিউর অবস্থান দিয়ে যে শেষ থেকে আদিটা বিয়োগ করে দিবা, সেম সেম গুলো বিয়োগ করে দিবা, দেন মানটা বাই করে দিবা। মানগুলো কেমনে বাই করে, যে রুট ওভার ওই যে যে আই এর সাথে যা আছে, যার সাথে কে যা আছে, কে এর সাথে যা আছে, মানে সহগ যা যা আছে সেটাকে স্কয়ার করে ফেলে, এটা। যোজন সূত্র কিছু উদাহরণ আছে, যে তোমার সাধারণ ত্রিভুজ, বহুভুজ, সামান্তরিক উপংশ, এগুলো উষা ত্রিভুজ আঁকে এটা দিয়ে মাথায় রাখতে পারে, আর বিয়োজন হচ্ছে বাকিগুলা, মানে সামান্তরিক, সাধারণ সূত্র, উপাংশ। তো ব্যাসার্ধ ভেক্টর কি, স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরের সাহায্যে মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টরকে অনেক সময় কি ব্যাসার্ধ ভেক্টর বলবো। তো এটা আমরা প্রথমে পড়ছি যে ওপি যে একটা অবস্থান বাই করছে, এরপর মানটা বাই করছি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আচ্ছা, আয়ত একক ভেক্টর, এটা তো বুঝতেছো ত্রিমাত্রিক, কি যেটা কার্টেসিয়ান স্থানাঙ্ক, ওটা তিনটা ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর হবে, মানে এইখানে এক্স অক্ষ বরাবর আই কে আমরা ধরতেছি, ওয়াই অক্ষ বরাবর জে ধরতেছি, জেড অক্ষ বরাবর কে ধরতেছি, এগুলো কি পরস্পর 90 ডিগ্রি কোণ আছে, তো এটা আয়ত একটা ভেক্টর। আর সরণ ভেক্টর কি, রৈখিক বা সরল পথে যে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তোমার সরণ ভেক্টর। আদি বিন্দু আছে শেষ বিন্দু আছে, তো শেষ থেকে আদিটা বিয়োগ করাই হচ্ছে কি তোমার মেনলি সরণ ভেক্টর। তো সদৃশ ভেক্টর কি, মেনলি তোমার সমজাতীয় হবে, অসমমান হবে, আর হচ্ছে একই দিক হবে, এই তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। সদৃশ বলছে কিন্তু সমান ভেক্টর বলা নেই। তো সমজাতীয় মানে তোমার বেগ বেগ নিয়ে সমান সমান, তো অসম মানে দুইটা ভেক্টর যেমন কি এ আর বি, এগুলো হচ্ছে একই দিকে কাজ করে, সেটাকে সদৃশ ভেক্টর বলবো। তো দেখো এ এর দ্বিগুণটা এখানে একটু চিত্রটা দেখো, এ ইকুয়াল টু 2b বলতে, দেখো এটা হচ্ছে যে কি তোমার দুইটা বি এর সমান না, বাট দেখো দিকটা সেম কিন্তু অসমান, মানটা সেম না, কিন্তু সমজাতীয় আবার। তো এটা কি তোমার সদৃশ ভেক্টর, এটাই। বিপ্রতীপ ভেক্টর কি, একটার মানে আরেকটার বিপ্রতীপ হবে আর কি, এক্স হলে এটা 1/x হবে, ওইটা বুঝেছি, যেমন কি 5 আই দেওয়া আছে ভেক্টর, তাহলে 1/5 আছে। এবার সমরেখা কি, যদি দুই বা ততোধিক ভেক্টর যদি এমন হয় যে তারা একই রেখায় বা সমান্তরালে ক্রিয়া করবে, তাহলে সেটাকে হচ্ছে সমরেখা বলবে। তো এই যে একই দিকে কাজ করতেছে, এটাই হচ্ছে কি তোমার সমরেখা ভেক্টর, হ্যাঁ। তবে সমতলীয় কি, একই তলে অবস্থান করবে, ধরো একই তলে এইটা এইভাবে থাকবে, ওইভাবে থাক, দিক যেরকমই থাক, বাট সেম তলেই তো আছে, এই পিঠটার মধ্যেই তো আছে, তো সেটাই হচ্ছে কি তোমার সমতলীয় ভেক্টর। এবার বিপরীত ভেক্টর আরেকটা জিনিস হচ্ছে ঋণ ভেক্টর বা সম ভেক্টর। একটা জিনিস একটু মাথায় রাখবে, ঋণ ভেক্টর আছে কিন্তু ধন ভেক্টর নেই, হ্যাঁ, ঋণ ভেক্টরের নাম পড়ছে আমরা, জাস্ট এটা একটু মাথায় রাখবো। তো বিপরীত ভেক্টরকে আমরা আবার সম ভেক্টরও বলতেছি, কেন, বিপরীত দিকে ক্রিয়ারত সমজাতীয় ভেক্টরের মান সমান হলে তাহলে হচ্ছে একে অপরের বিপরীত ভেক্টর। তো কি হবে, মান সমান হবে, আবার দিক কি,
একই দিকে হলে সেটা সমভেক্টর হবে, কিন্তু বিপরীত দিকে যখন হচ্ছে তখন সেটা কি বিপরীত ভেক্টর। তো এটাই হ্যাঁ বি ইকুয়াল টু বি এ বা উল্টাটা আর কি। পোলার ভেক্টর কি, পোলারটা হচ্ছে কি বস্তু ঘূর্ণনের সঙ্গে যুক্ত থাকবে না, তো তীর চিহ্ন দ্বারা হচ্ছে যে প্রকাশ করতে হবে। একই রেখার দৈর্ঘ্য ভেক্টরের মান আর তীর চিহ্ন দিক নির্দেশন করে, এগুলো হচ্ছে পোলার ভেক্টর। বল, ভরবেগ, সরণ, গতিবেগ এটা। আর অক্ষীয় কি, বস্তু ঘূর্ণনের সাথে যুক্ত যেটা, সেটা হচ্ছে যে কি তোমার ভেক্টর, অক্ষীয় ভেক্টর। তো অক্ষীয় ভেক্টর কিছু উদাহরণ আছে, যেমন কণিক বেগ, কণিক ত্বরণ, কণিক সরণ, কণিক ভরবেগ এগুলো। তো সীমা ভেক্টর, বদ্ধ ভেক্টর কি, কোনো ভেক্টরের যদি পাদবিন্দু নির্দিষ্ট থাকে তাহলে হচ্ছে কি তোমার সীমাবদ্ধ ভেক্টর, তাহলে কি নির্দিষ্ট থাকতে হবে, পাদবিন্দু নির্দিষ্ট থাকতে হবে। মানে এই যে শেষটা আর কি, সেটা কনস্ট্যান্ট থাকবে, এরপর যেখান থেকে শুরু হয় সেটা। তো কোনো নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট বিন্দু হতে ক্রিয়াশীল ভেক্টর হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর। উদাহরণস্বরূপ যেটা তোমার অবস্থান ভেক্টর, সেটাকে আমরা কি সীমাবদ্ধ ভেক্টর বলতে পারি। দেখো এই যে একটা নির্দিষ্ট বিন্দুতে আছে, দেন হচ্ছে যেখানে ইচ্ছে সেখানে গেছে, তো এটা সর্বদা হচ্ছে প্রসঙ্গ কাঠামো থেকেই তোমার বিন্দুতে নিতে হবে। তারপর ভেক্টর যোগের কয়েকটা সূত্র আছে, 5টা সূত্র। সেগুলো হচ্ছে কি তোমার সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। সাধারণ সূত্রটা আমরা একদম বাচ্চাকালে পড়ে আসছি যে সমজাতীয় দুইটা ভেক্টর হবে, প্রথমটা শেষ বিন্দুর সাথে দ্বিতীয়টা আদি বিন্দু স্থাপন করতে হবে, আর প্রথম ভেক্টরের আদি বিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের সেটা হচ্ছে একটা নির্দেশ করবে। আর ওটা হচ্ছে কি তোমার লব্ধি, মানে যোগফলটা হচ্ছে লব্ধি নির্দেশ করবে। মানে ধরো এ বি ভেক্টর আছে আর এদিকে এসি ভেক্টর আছে, তো এই দুটা যে মিলটা হয়েছে না, এই দুটা মিলাই দিলে তখন তুমি আরেকটা ভেক্টর পাবে, এটাই। আর ইকুয়াল টু পি প্লাস কিউ। ধরো এ বি ভেক্টর গেছে, এদিকে আবার বিসি ভেক্টর গেছে এখান থেকে, তাহলে এই যে এ থেকে সি পর্যন্ত যেটা গেল সেটা হচ্ছে আর বা লব্ধি, ওইটাই হচ্ছে তোমার ত্রিভুজ সূত্র বলা। আর চতুর্ভুজের ক্ষেত্রে, বহুভুজের ক্ষেত্রে হচ্ছে যোগ করতে থাকবে এটা। ত্রিভুজ সূত্র কি, কোনো ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু বরাবর দুটো ক্রিয়াশীল বল ক্রিয়াশীল হলে তাহলে হচ্ছে যে কি তৃতীয় বাহুটা হচ্ছে এটা লব্ধি নির্দেশ করবে। ধরো পি গেছে আর এদিকে হচ্ছে তোমার আরেকটা গেল আর, বা হচ্ছে যে কিউ গেল, যাই গেল আর কি, আর পি গেছে তারপর কিউ গেছে, তাহলে এখান থেকে আবার শেষ পর্যন্ত আর ভেক্টর। তো এটা এ বি প্লাস বিসি প্লাস সি এ ভেক্টর। একই বিন্দুতে কি আর হতো, তিনটে সমতলীয় ভেক্টরকে যদি তিনটা বাহু নির্দেশ করে তাহলে লব্ধিটা অবভিয়াসলি 0 হবে, এটাই। বহুভুজ সূত্র সেম জিনিস, জাস্ট এ বি বি সি সি ডি জাস্ট যোগ করে দিবা, যত যা যা দুনিয়াতে পাওয়া সবগুলো যোগ করে দিবে। সামান্তরিক সূত্রটা একটু বুঝতে হবে, এটা থেকে হচ্ছে তোমার আসল ঝামেলা শুধু ভেক্টরের। আচ্ছা, একটু সামান্তরিক সূত্র নিয়ে বলবো, একটু ধৈর্য সহকারে শুনতে হবে, হ্যাঁ। কোন সামান্তরিকে একই বিন্দু হতে অঙ্কিত দুটো সন্নিহিত বাহু যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়ারত দুটো ভেক্টর মান নির্দেশ করে। ধরো একটা সামান্তরিক এরকম হয়, এরকম হয় না? তো এখানে দুটো সন্নিহিত বাহু দুটো হচ্ছে তোমার ভেক্টরের মানে নির্দেশ করতেছে, তাহলে ওই বিন্দু হতে সামান্তরিকের কর্ণ যেটা, সেটা হচ্ছে লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ধরো ওইখানে যে বিন্দুটা, সেটা থেকে তোমার একটা ভেক্টর থাকবে, এই যে নির্দিষ্ট একটা ভেক্টর থাকবে, ওইটা হচ্ছে কি তোমার কর্ণ থাকবে, সেটা হচ্ছে তোমার ওটার ভেক্টর লব্ধির মান আর হচ্ছে কি দিক নির্দেশ করবে, এটাই বলছে। তো জিনিসটা একটু বুঝো, লব্ধির মান দিক নির্ণয়ের যে বিষয় আসে, এগুলো তোমার পরীক্ষার জন্য, এমসিকিউ পরীক্ষার জন্য হচ্ছে যে কি প্রমাণ লাগবে না, ইভেন হচ্ছে তোমার এমনি পরীক্ষার জন্য লাগবে না, জাস্ট তোমার শান্তির মনে শান্তির জন্য চাইলে শিখে নিতে পারো। আচ্ছা, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এখানে একটা জিনিস বুঝো যে পিটা একটা তোমার বাহু ধরছে, এটাকে একটা ভেক্টর ধরছে, কিউকে একটা ভেক্টর ধরছে। তো আমরা কি বলছো, সন্নিহিত বিন্দু থেকে যেটা তোমার কর্ণ আঁকবো সেটা হচ্ছে তোমার লব্ধি হবে, তার ভেক্টর লব্ধি, ওটা হচ্ছে তোমার দিকও নির্দেশ করতেছে, তো এটাই তো। আচ্ছা, লব্ধির দিক নির্ণয়ে একটা বিষয় আছে যে কিউ সাইন আলফা প্লাস পি প্লাস কিউ কস আলফা। তো আমি এটা মাথায় রাখলাম, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। দেখো এখানে পিটা হচ্ছে পির সাথে তোমার আলফা কোনটা আছে না, বা হচ্ছে টিটা, সরি টিটা বাই করতে বলছে তাই না, টেন টিটা বাই করতে, তো টিটা কোনটা কার সাথে, পি এর সাথে আছে, তো যার সাথে আছে সে হচ্ছে তোমার সিঙ্গেল আছে, দেখছো পি প্লাস কিউ কস আলফা। এটাই আমি আজীবন মাথায় রাখতাম যে যার সাথে টিটা কোণ থাকবে সে থাকবে অলওয়েজ সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, এটাই। তো কিছু কথা আছে এগুলো এমসিকিউর জন্য একটু লাগে, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এটা সমান্তরাল হবে। তো দেখো আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি যখন সমান্তরাল আছে, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে একটা সমান হবে, যে কোনো একটা সমান হবে। আচ্ছা, 120 ডিগ্রি দেখো পি ইকুয়াল টু কিউ, আর যদি 180 ডিগ্রি তাহলে তো অবভিয়াসলি বিপরীত দিকে 180 ডিগ্রি, এদিকে একটা যাচ্ছে এদিকে একটা, লিখছে যে কি দুইটা ভেক্টর সমান মানের ভেক্টর লব্ধিমান কোনো অবস্থা প্রত্যেকের মান সমান হতে পারে, এটা একদম মুখস্থ করা, 120 ডিগ্রি হবে। দেখো 120 ডিগ্রি, জাস্ট মানগুলো মাথায় বসায় রাখতে পারো। ধরো দুটো সমান ভেক্টর দিছে, জাস্ট স্কয়ার স্কয়ার বসায় দিবা, দেন হিসাব করবা, লাগে না আসলে। আচ্ছা, এই কোণের একটু বিষয় আসে, ওগুলো একটু মাথায় রাখবা, হ্যাঁ। খাতার উপরের দিকে হচ্ছে তোমার উত্তর, এই পাশে বাম বাম দিকে হচ্ছে পশ্চিম, পূর্ব, তারপর নিচে হচ্ছে দক্ষিণ, এগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। বাম দিকে তোমার পূর্ব, ডান দিকে হচ্ছে তোমার পশ্চিম। আচ্ছা, সুতরাং
এখানে কিছু কথাবার্তা আছে যে বিশেষ ক্ষেত্রে যেটা টিটাইগুলো যখন 0 ডিগ্রি হয় তখন সমান্তরাল হবে, এগুলো নিয়ে আমরা সামনে একসাথে ডিটেলসে পড়ে ফেলব। সুতরাং দুটো ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় এদের লব্ধির মান হবে ভেক্টর যোগফল এবং দিক হবে ভেক্টর যেদিকে কাজ করবে সেদিকে হচ্ছে দিকটা হবে। এগুলো তো পড়া জিনিস। তো ট্যান থিটার যে বিষয় আসে এগুলো এইভাবে পড়ছি যে পি ভেক্টর গেছে কিউ ভেক্টর গেছে আর এটা কি তোমার লব্ধি, এটাই তো ওখান থেকে বাই কস থিটা ইকুয়াল ট্যান ইনভার্স কিউ বাই পি। বিপরীতমুখী হলে 180 ডিগ্রি। এই জিনিসটা দেখছো কয়বার পড়ছি, এটাই কেমিস্ট্রি আর ফিজিক্সে এই জিনিসটা হয়, বারবার একই কথাই বলতে থাকে। বই এটাই আছে। আর ভেক্টর দেখো পি এদিকে গেছে কিউ এদিকে গেছে, তো আরটা কি বলছে আমরা 180 ডিগ্রি যখন তখন কি বিয়োগ হয়ে যাবে না? তো এটাই কি। তো দুইটা ভেক্টর রাশির মান লব্ধিটা হচ্ছে সর্বোচ্চ যখন হবে সি ইকুয়াল টু এ প্লাস তখন সমমুখী, সর্বনিম্ন কখন যখন হচ্ছে বিপরীতমুখী, আর সমান আর বিপরীতমুখী কখন যোগদের মান হচ্ছে শূন্য হলে আর ভেক্টর মাইনাস আর ভেক্টর ইকুয়াল টু 0। তো দুটো সমান ভেক্টর হচ্ছে যে কি লব্ধি দুটা মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, থিটা ইকুয়াল টু আলফা বাই 2, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, দুটো সমান ভেক্টরের লব্ধি দুটা মানে মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত, মানে 10 10 মাঝখানে 60 ডিগ্রি থাকলে ওই যে লব্ধিটা সেটা তোমার 30 ডিগ্রি করবে আলফাটা, যেহেতু সেম মান। সেটাই এটাই বলি। এই যে বাংলা লাইনগুলো বাংলা ভাবে না পড়লে যদি তুমি ম্যাথমেটিক্যাল থিওরি দিয়ে পড়ো তাহলে দেখবে বইটা একদম ইজি। ফিজিক্স আসলে এটাই যে তুমি ম্যাথমেটিক্স দিয়ে যদি পড়তে যাও দেন এগুলো সব কিছু ইজি লাগে। আচ্ছা পি প্লাস কিউ ইকুয়াল টু আর ভেক্টর পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, তাহলে পি ও কিউ এর মধ্যে সম্পর্ক কি? জাস্ট মানগুলো বসাই দিবা। বি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মানটা বসাই দিবা, তো 2p কিউ ক্রস আলফা আসবে, দেন cos থিটা ইকুয়াল টু 0 নম্বর। আচ্ছা এই ম্যাথটা একটু দেখো যে কোনো একটা নদীতে হচ্ছে একটি দাঁড়ের নৌকার বেগ স্রোতের অনুকূলে, অনুকূলে বলে ইউ প্লাস বি, ধরো নৌকার বেগ আর স্রোতের বেগ দিছি আমি, প্রতিকূল হচ্ছে যে কি বি মাইনাস ইউ, সেটা হচ্ছে 6 কিলোমিটার। তো কখন হচ্ছে যে সূর্য অপর দিকে পৌঁছাবে আর তোমার কত দিকে চলবে একটু মাথায় রাখবে। ইউ প্লাস বি থেকে ইউ মাইনাস বি যখন করবা তখন জাস্ট মানগুলো বাইরে হবে 6 আর 12, যখন ডাবল হবে তখন উত্তর ধরে নিবা যে আলফার মান 120 ডিগ্রি হবে। আর ডাব্লিউ ইকুয়াল টু তোমার দেখো এটা তোমার অনেকটা পিথাগোরাসের সূত্রটার মতো হয় না যদি এইভাবে আমি মিলাই দিই। তো ওখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, তো 12 স্কয়ার মাইনাস 6 আর এদিকে হচ্ছে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। শেষ। জাস্ট দ্বিগুণ হয়ে গেলে অলওয়েজ মাথায় রাখবা, ধরো একটা কোণ দিছে 18 আরটা দিছে 9, সরি কোণ বলতেছি মান দিছে, ইউর মান দিছে 18 আর বি এর মান দিছে তোমার 36, তাহলে দ্বিগুণ না, তখন মনে রাখবা আলফা ইকুয়াল টু তোমার হচ্ছে যে 120 ডিগ্রি। তারপর বৃষ্টির কিছু ম্যাথ আছে একটু মাথায় রাখো, সবার উপর মানুষ সত্য, হ্যাঁ তাহার উপরে কেউ নেই। তো মানুষ হচ্ছে সবসময় উপরে থাকবে, নিচে হচ্ছে যে তোমার বৃষ্টি থাকবে। হ্যাঁ বৃষ্টি নিচের দিকে যেহেতু পড়ে, বৃষ্টি তো নিচের দিকে পড়ে তাই না, তো বৃষ্টি তোমার ট্যান থিটার ক্ষেত্রে বৃষ্টিটা সবসময় নিচে হয় আর ওটা হচ্ছে মানুষ, জাস্ট একটু টেকনিক আর কি। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/6, মানুষ যেহেতু উপরে, মানুষের বেগটা উপরে 6 এর উপরে। জিনিসটা একটু বুঝো, সবকিছুর ক্ষেত্রে যখন তোমার এদিকে যায় তখন এটা একটা বিপরীত দিকে হচ্ছে একটা চলে আসে, তখন জাস্ট মিলাই দিবা, এরপর সামান্তরিক সূত্র ইউজ করবা, এটা দিয়ে সবকিছুর একটা পিছন দিকে হচ্ছে যে কি মানে প্রতিবিম্ব সৃষ্টি হয়ে যায় অনেকটা এরকম। আচ্ছা বলছি যে কি তোমার দ্বিগুণ হয়ে গেলে কি আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, দেখছো 4 কিলোমিটার স্রোতের বেগ দিছে আর 2 কিলোমিটার বেগে গেছে। আলহামদুলিল্লাহ, সরি। তো কখন হচ্ছে যে কি ঠিক বিপরীত বিন্দুতে চলবে, তো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, জাস্ট মানগুলো বসাই দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা সমান্তরালের ক্ষেত্রে একটু টেকনিক টেকনিক দিয়ে দেওয়া আছে ম্যাথগুলো, ধরো এ ইকুয়াল টু এরকম দিছে বি ইকুয়াল টু এরকম দিছে, দেন জাস্ট আমরা এককগুলা বসাই দিব 1/a সবগুলো আর কি, আর এই 3/6 দেন এ ইকুয়াল টু 2 এভাবে আসবে। তো পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হলো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, আবার নৌকার ম্যাথের ক্ষেত্রে কি দ্বিগুণ হয়ে গেলে তখন 120 ডিগ্রি। তো হ্যাঁ এটা তো দেখছি। তারপর টিটা ইকুয়াল টু বলছি বৃষ্টি সবসময় নিচের দিকে থাকে, তো বৃষ্টি নিচে। যেভাবে ইচ্ছে এভাবে সূত্র মনে রাখো, সূত্র মাথায় রাখতে হবে, ম্যাথ করতে জানতে হবে, এই হচ্ছে ফিজিক্স আর কি। আচ্ছা লব্ধি সর্বোচ্চ মান আছে তখন যখন হচ্ছে কি একই দিকে ক্রিয়া করবে, তখন যোগফল সমান হবে আর দুটো ভেক্টর রাশির যোগফল, লব্ধির মান তো অবশ্যই যোগফলের থেকে বড় হবে না কখনো, এটাই। আর সর্বনিম্ন মান পি বা কিউ, দুইটা ভেক্টর রাশি যখন একই সরলরেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়া করবে তখন মানটা হচ্ছে সর্বনিম্ন হবে, লব্ধির মান সর্বনিম্ন ভেক্টর রাশি দুইটা বিয়োগফলের সমান হবে। আচ্ছা এই মানটা দেখো দুইটা বৃহত্তম লব্ধি দিছে tan এর আর ক্ষুদ্রতম লব্ধি দিছে, দেখো লব্ধি দিছে কিন্তু। তো বলটা পরস্পরকে 90 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে হচ্ছে যে কি একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধির মান কত হবে। তো পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ থেকে তুমি পি আর কিউর মানটা বাই করো, এবার আর ইকুয়াল টু কিউ রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, দেন জাস্ট মান বসাই দাও, শেষ। অঙ্ক ইজি, অঙ্ক একদম ইজি। অর্ধবৃত্ত কোণ সমকোণগুলো আমরা জানি। আচ্ছা বিনিময় সূত্র পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি, ধরো 10 সঙ্গে সাথে 2 যোগ 3 করলে কত, 3 2 5, 3 আর 2 যোগ করলে 5, 5 10 50, আর এদিকে 10কে 2 দিয়ে যোগ করলে দেন আবার সরি পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি না, তো 3কে 2 দিয়ে যোগ করলে কত 5, আর এদিকে তোমার
যেহেতু ফার্স্টে ব্র্যাকেটের কাজ করে ফেলছে, এবার 10 যোগ 5 করলে 15, আর ওদিকে 10 যোগ 2 করলে তোমার 12, ব্র্যাকেটের কাজ শেষ, 12কে 3 দিয়ে যোগ করলে 15 শেষ, মিলে গেছে। তো পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি, এটা হচ্ছে তোমার বিনিময় সূত্র। তো ভেক্টর রাশির যোগ হচ্ছে তোমার বিনিময় সূত্র মেনে চলে। এরপর হচ্ছে তোমার সংযোজন সূত্র আছে পি প্লাস কিউ ব্র্যাকেট প্লাস আর, আর এদিকে পি বাইরে রেখে কিউ প্লাস আর করে দিব, এটাই আর কি। আর বন্টন সূত্র তো বুঝতেছো, জাস্ট গুণ করে দিবে এমপি আর এদিকে হচ্ছে এমকিউ। ভেক্টর হচ্ছে কি ভেক্টরের বন্টন সূত্র মানবে, এগুলো স্বাভাবিক, ভেক্টরে যেহেতু করা করতেছে তাহলে সবকিছু তো মানবে। আচ্ছা বিশেষ কিছু দিক আছে, এই বিশেষ টাইপের ওয়ার্ডগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, এ ও বি ভেক্টরের অন্তর্ভুক্ত কোন আলফা ইকুয়াল 90 ডিগ্রি হলে আর ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। তো এখানে কিছু কথা আছে সামান্তরিকের সূত্র অনুসারে, এবং হচ্ছে কি বিয়োগফলের মান কি s ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হলে আর ইকুয়াল টু s ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা কি লব দিয়ে আর বিয়োগফলের মানের সমান। তারপর এ ও বি ভেক্টর মান সমান হলে আর অন্তর্ভুক্ত কোন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে জাস্ট মানগুলো বসাতে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। তো cos 90 ডিগ্রির মান 1, না cos 90 ডিগ্রির মান 0, আর sin 90 ডিগ্রির মান 1। তো জাস্ট টয়েস a স্কয়ার রুট ওভার টয়েস, এটাই তো। আচ্ছা লম্বাংশের সাহায্যে হচ্ছে ভেক্টর রাশি যোজন আর বিয়োজন করতে পারবে। তা আমাদের মাথায় রাখতে হবে ভেক্টরে কিন্তু অসংখ্য তোমার উপাংশ থাকে। একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক রাশিতে বিভক্ত করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ভেক্টর বিভাজন বলবো। আচ্ছা এখানে কিছু কথা আছে, লাগবে না। আচ্ছা এখানে আছে দুইটা ভেক্টর রাশির যোগফল আর বিয়োগফলের মান সমান হতে পারে। ধরো a প্লাস b ইকুয়াল টু a মাইনাস b, কখন হবে সমান? জাস্ট রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ab cos থিটা, আর এদিকে কি 2 ab cos পাই মাইনাস থিটা। দেখো এদিকে একটা থিটা হলে এদিকে তো পাই মাইনাস থিটাই হবে। দেন জাস্ট মানগুলো বসাই দিব, থিটা ইকুয়াল টু পাই মাইনাস থিটা, তো এদিকে নিয়ে আসছে থিটা ইকুয়াল টু পাই থিটা। তো রুট ওভার পাই থিটা যখন হবে বা 90 ডিগ্রি যখন হবে তখন কি যোগফল আর বিয়োগফল সমান হবে। তো এখানে কিছু কথাবার্তা লিখছি, যদি a প্লাস b ইকুয়াল টু c হয় আর a প্লাস b ইকুয়াল টু c হয় তাহলে a ও b এর মধ্যবর্তী কোণ, মানগুলো বসাই দিবা আর দেন দেখবা 0 ডিগ্রি। তো 0 ডিগ্রিতে তোমার a প্লাস b ইকুয়াল টু c হয় আর a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু c হয়। তো এখানে যে আমরা a প্লাস b ইকুয়াল টু c এর ক্ষেত্রে কিছু কথা বলছি। তো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার কখন হবে? যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। আর a প্লাস b ইকুয়াল টু c হবে কখন? যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। জিনিসটা একটু বলি, a প্লাস b ইকুয়াল টু c, হ্যাঁ, তো এই জিনিসটা কখন হয়? যখন তোমার সেম দিকে কোনটা থাকবে তখন না। আর যখন আমরা লম্বর কথা বলছি তখন তো আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করবো, তাই স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। আর এখানে যে তোমার ডেল ভি ইনটু বি ভেক্টর আছে, এগুলো তোমার সামনে একটু আমরা পড়বো। হ্যাঁ, একটু জাস্ট আপাতত দেখে নাও, যে শূন্য থেকে বড় হলে আয়তন বৃদ্ধি আর কম হলে হচ্ছে হ্রাস, এগুলো তো দেখে নিতে পারো। আর স্কেলার হচ্ছে গ্রেডিয়েন্ট করলে তোমার ভেক্টরে হবে কার, কসে ভেক্টর হবে কতে কার, কতে ক্রস ক্রস ভেক্টর, এটা ডাইভারজেন্স আছে ডট স্কেলার ভেক্টর। তো আমরা তো জানি যে স্কেলার হচ্ছে কি তোমার ডট গুণন হবে। তো ভেক্টরকে ভেক্টর দিয়ে গুণ করলে কখনো স্কেলার হয় কখনো ভেক্টর রাশি হয়, এগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো উপাংশের সাহায্যে যে তোমার নৌকার গুণ টানা সেটা নিয়ে একটু পড়বো। একটা জিনিস মাথায় রাখবা, যার সাথে তোমার টিটা থাকবে তার সাথে তোমার এক কস টিটা হয়ে যাবে। হ্যাঁ, জিনিসটা হবে কি, তোমার মধ্যবর্তী একটা ভেঙে দুটাও উপাংশ তৈরি হবে। তা আনুভূমিক উপাংশ যেটা তোমার টিটার সাথে আছে তার জন্য এক কস টিটা, তার বাকিটা হচ্ছে তোমার সাইন টিটা, অনুভূমিক উপাংশটা সাইন টিটা। তো যেটা তোমার এক কসটা সে সামনের দিকে নিয়ে যাবে, আর যেটা তোমার সাইন টিটা সেটা কি তোমার ভরটাকে ক্যান্সেল করে দিবে। নৌকার হাল দ্বারা হচ্ছে যে কি উলম্ব উপাংশ এক সাইন টিটা প্রতিহত করা যায়। তো গুণের যত লম্বা হবে টিটার মান তত কম হবে। এফ সাইন টিটার মান যত কমবে এফ কস টিটার মান তত বাড়বে, এটা তো আমরা জানি। তখন নৌকা সামনের দিকে চলে আসবে। তো গুণের রশি যখন বড় হবে, যত বড় হবে তখন নৌকা তত বেশি চলবে। তো ওপি ধরো তোমার টিটা কোণের সাথে এফ বল সামনের দিকে টান দিচ্ছে, আর রশি হচ্ছে কি তোমার ওপি। আচ্ছা ওপি হচ্ছে তোমার রশি। তো কখন চলবে? যখন হচ্ছে নৌকা অপেক্ষা দ্রুত চলবে আর এফ সাইন টিটার মান কম থাকতে হবে, যেহেতু তোমার সাইন টিটা কি বলকে ওজনকে হচ্ছে প্রতিহত করে, আর এদিকে এফ কস টিটার মান বেশি হতে হবে যাতে তোমার সামনের দিকে যায় আর কি, এটাই। মানে দড়িটা তোমার লম্বা হলে মেনলি সুবিধা। ওপি রশি ধারা টানলে নৌকার গতি ওকিউ রশি দ্বারা টানার চেয়ে কম হয়, তখন কি ওকিউ রশির ক্ষেত্রে হচ্ছে টিটার মানটা টিটার থেকে বড়। লন রোলার টানার কিছু কথাবার্তা আছে, একটু মাথায় রাখবা। কঠিন বানটাতে ট আছে না, ট। তো ঠেলা ঠেলা বানটাতে ঠ আছে, তো ঠ কঠিন। ঠেলা হচ্ছে সবসময় কঠিন, তার বাকিটা কি তোমার একটু সোজা। তো কঠিন কেন? তোমার জাস্ট ওই বলটার সাথে ঠেলার ক্ষেত্রে দেখো একটা এফ কস টিটা তো আছে, এফ সাইন টিটা তোমার মানে ভরের সাথে ওই সাইন টিটাটা যোগ হয়। আর টানার ক্ষেত্রে জিনিসটা কি হয়, এটা ক্যান্সেল আউট হয়ে যায়। দেখো সেম দিকে না ডাব্লিউ আর এফ সাইন থিটা, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এফ কসটা কাজ করে, আর এখানে দেখো এফ সাইন থিটাও কাজ করতেছে, এফ কসটাও কাজ করতেছে, এই জন্য টানাটা হচ্ছে সোজা, ঠেলাটা হচ্ছে ট। তো ঠেলা ট তো হচ্ছে কি কঠিন, এটা। আচ্ছা এখানে একটু ম্যাটটা দেখো, যে 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে একটা গাড়ি যাচ্ছে। আমরা বলছিলাম বাম দিকে হচ্ছে পূর্ব, সামনে উপরের দিকে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ, এদিকে হচ্ছে পশ্চিম। আর একটি গাড়ি চালক ঘন্টায় 40
√3 বেগে হচ্ছে ট্রাকটাকে উত্তর দিকে চলতে দেখলো। ট্রাকটার প্রকৃত বেগ কি আর ট্রাকটা কোন দিকে চলছে, এই ম্যাথটা তোমার একদম খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, জিনিসটা একটু বুঝো। হ্যাঁ, কার চলছে কারের বিপরীতে একটা তুমি দেখবাই। আর এদিকে কি ট্রাককে 40√3 যেতে দেখছে, তো 40√3 তোমার কি দেখতে দেখছে, তো তাহলে কি ওই যে দুটা বাহু হিসেবে কাজ করলে এদিকে একটা সামুদ্রিক সৃষ্টি হয়ে যাবে, এই যে মনে মনে সামুদ্রিক করবে, দেন তোমার লব্ধিটা দিছে, তো প্রকৃত বেগ বাই করবার সূত্রটা দিয়ে তোমার পিথাগোরাসের সূত্র ইউজ করে, তো এটাই তো। আর থিটার মানটা বাই করতে পারতেছো Q/P দিয়ে, যার সাথে কোন দেখো, যার সাথে করছে সিঙ্গেল না, তো ওইটা থেকে মাথায় রাখা। আচ্ছা, পাখি উড়ার সময় কি করে, পাখি উড়ার সময় একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে, যেটা সামনের দিকে উঠতে সাহায্য করে আর কি। আর বৃষ্টির ফোটার ক্ষেত্রে আমরা বলি পিছন দিকে একটা তোমার যেহেতু -b হচ্ছে, সেটার কারণ হচ্ছে বৃষ্টি দিবে না, তো বৃষ্টির ফোটার চলন্ত গাড়ি পিছনে বিছাই না, সামনের কাজটাকে বিছাবে আর কি। আচ্ছা, পাখি উড়ার সময় সবসময় তোমার ভেক্টরের সামুদ্রিক সূত্র মেনে চলবে। ওই যে প্রতিক্রিয়া বলটার জন্য আসলে মেনলি হয় আর কি, F1 আর F2 বল একসাথে প্রতিক্রিয়া বল কাজ করে। তো নিউটনের দ্বিতীয় অনুসারে যেটা বিপরীত প্রতিক্রিয়া বল R1 R2, সেটা হচ্ছে বায়ুকে বাঁচতে সাহায্য করে। ধরো এখানে একটা বল যাচ্ছে, এদিকে আবার একটা বল যাচ্ছে, বাধা বল, তো এই জন্য নিতে পারে। আর ট্রলি ব্যাগের হাতলটা লম্বা হয় কেন, ক্ষুদ্র কোণ উৎপন্ন হয়, তো আণবিক অংশ বেশি হবে, আণবিক অংশ বেশি হলে কি সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। আর উলম্ব অংশ কি ভরের যে একটা ওজনের যে ব্যাপার সেটা করে। আচ্ছা, এখানে কিছু কথা আছে, জাস্ট একটু চিত্রটা দেখে নাও। এক্স বরাবর আই ভেক্টর গেছে, আই গেছে, ওয়াই গেছে, জে ভেক্টর গেছে, কে ভেক্টর গেছে, তো জাস্ট মানটাকে তোমার সমান্তরাল একক ভেক্টর রাশি মানটা দুটোই ভেক্টরটাকে তোমার মান দিয়ে ভাগ করা, স্কয়ার রুট করে। তিনটা ভেক্টর যোগ করলে একক ভাগ পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, সমানমুখী আর হলে তিনটা ভেক্টর তো পাবো। সেখানে যোজন বিয়োজনের উদাহরণগুলো একটু দেখে নিতে পারো। নৌকার গতি, চলন, পরন্ত বৃষ্টি, উড়ন্ত পাখি, পাখি আকাশে উড়াটা সামঞ্জস্য, তার বিভাজনটা কি গুণ টানা লড়না টানা, আমরা দেখছিলাম না জাস্ট সামনের দিকে তোমার কস্টিটা হয়ে যাচ্ছে, আর যেটা ভর প্রতিরোধ করে সেটা কি সাইন থিটা হয়ে যাচ্ছে। আচ্ছা, ভেক্টর রাশির কিছু গুণফল আছে, যেটা ডট গুণন বা স্কেলার গুণন, সেটা কি দুইটা ভেক্টর রাশি গুণনের যদি গুণফল স্কেলার রাশি হয়, সেটা হচ্ছে স্কেলার গুণন। এই গুণনের ক্ষেত্রে হচ্ছে দুটা ভেক্টরের মান, দুটা গুণফল এবং তাদের কোসাইন গুণফল সমান হবে। যারা এ ডট বি লিখছি তারা এ বি কস থিটা হবে, তো ডট চিহ্ন দিয়ে বলতে হবে, তো এটাকে ডট গুণন বলবো। তো এটার মান কত হবে, 180 ডিগ্রি থেকে ছোট আর 0 ডিগ্রি থেকে বড় হতে হবে। হ্যাঁ, আচ্ছা, কিউ কস আলফা জিনিসটা কি, পি এর দিকে কিউ এর রূপাংশ। একটা জিনিস মাথায় রাখবে, কথাটা একটু বুঝো। হ্যাঁ, পি এর দিকে কিউ এর রূপাংশ, যার রূপাংশ তার কস আলফা, সবসময় মাথায় রাখবে, যার রূপাংশ বলবো তার কস আলফা বলবো। আর পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ, আর পি কস আলফা হচ্ছে কিউ দিকে পি এর। যদি তোমার পি কস আলফা হতো তাহলে কি কিউ এর দিকে পি এর রূপাংশ হতো, মাথায় রাখবে যার রূপাংশ তার কস আলফা, যার রূপাংশ তার কস আলফা, আমি এবার মাথায় রাখতাম যার রূপাংশ তার কস আলফা। তো আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে পি কিউ, এটা তো আমার পঁচিশে সমান্তরাল হবে, আর 90 ডিগ্রি হলে লম্ব, 0 যেহেতু হয়ে যাচ্ছে এগুলো, আর 180 ডিগ্রি হলে বিপরীতমুখী। আচ্ছা, স্কেলার গুণনের উদাহরণগুলো একটু দেখে নিই, বা স্থিতি শক্তি, বৈদ্যুতিক শক্তি, এগুলো তো স্কেলার গুণনের কিছু নিয়ম আছে। পি ডট কিউ সমান হচ্ছে কিউ ডট পি, আই ডট আই জে ডট জে, এগুলো কেমন হয়েছে আমি বলি। আই ডট আই মানে কি আই কস, ঠিক না? তো এখানে কত দেখো, আই জে কে একই দিকে না, আই আই ডট তো cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে কত 1, তো 1 আর কি। তাহলে আর যদি আই ডট জে ডট কে হয়, তখন দেখো আই আর জে এর মাঝখানে 90 ডিগ্রি, তো cos 90 ডিগ্রি মানে কত 0, তো এখান থেকে আসি গেছে। তো কিছু ধর্ম আছে যে এ ভেক্টর ইনটু এ ভেক্টর ডট এ স্কয়ার হচ্ছে, কেন হচ্ছে যে কি তোমার বর্গ পাওয়া যায়, জিনিসটা কি হয়, এ ডট ইনটু এ ডট এ cos থিটা, তো cos থিটার মান কত, যেহেতু সেম দিকে 0 ডিগ্রি, তো স্কয়ার হয়ে যাচ্ছে, cos 0 ডিগ্রি মান কত 1 না, তো এখান থেকে আসছে। তো এ ডট বি ইকুয়াল টু বি এ হয়, কারণ বি ডট এ হয়, কারণ গুণ বিনিময় চলে। তারপর হচ্ছে লম্ব দুটা হলে তোমার স্কেলার গুণফল শূন্য হবে, দেখো এ বি cos থিটা না, cos 90 ডিগ্রি মান কত 0, এই জন্য আর কি। আর যদি দুইটা ভেক্টর কোনটা মান শূন্য না হয়, তাহলে হচ্ছে যে কি এ লম্ব বি হইতে পারে, এ ডট বি যদি 0 হয় আর কি। তো মধ্যবর্তী কোণটাতে আমরা পড়তেছি এ বি, এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা, তো cos থিটার মান কত, এ ডট বি এ ইনটু ডট বি, তো এ বি মান দিয়ে ভাগ, দেন থিটা ইকুয়াল টু জাস্ট cos থিটা। সমকৌণিকের ক্ষেত্রে জাস্ট জানি আই ইনটু আই জে ইনটু জে কে ইনটু কে, এগুলো 1। তো উপাংশের মাধ্যমেও করতে পারি, এ ডট বি জাস্ট এই এ এক্স প্লাস বি এক্স, এ ওয়াই প্লাস বি ওয়াই, এ জেড প্লাস বি জেড, এটাই। আচ্ছা, লিখছে দুইটা দিচ্ছে, এই দুইটা গুণফল বাই করতে বলছে, আর ওই দুইটা পরস্পর লম্ব কিনা, তো এ ডট বি আই বি cos থিটা দিয়ে বাই করতে পারি, তো এ ডট বি করবো 9 কে তোমার 4 দিয়ে গুণ, এই যে 9 কে 4 দিয়ে গুণ, 6 কে তোমার 1 দিয়ে গুণ, আর এদিকে 5 কে তোমার 6 দিয়ে গুণ, জাস্ট ক্যালকুলেশন করে 0 আসবে, তো 0 যেহেতু লম্ব cos 90 ডিগ্রি মান তোমার হচ্ছে যে কি 0 না, তো 90 ডিগ্রি যখন আসে তো এটা লম্ব হয়ে আসে। পি এর উপর হচ্ছে যে কি কিউ
কসের লম্ব, দেখো আমি বলছি যার উপর লম্ব বিকে তার কি কস থিটা, তো কিউ কস থিটা জাস্ট মানগুলো বসাই দিছে শেষ। আচ্ছা এম এর মান কত হলে পরস্পর লম্ব হবে, তো লম্ব অস্ত্র কি a ডট বি ইকুয়াল টু তোমার 0 হবে, তো টুয়াইস এম, তারপর এদিকে 6 আর এদিকে -8, যেন ক্যালকুলেশন করে m ইকুয়াল টু না। সমান্তরাল হলে তোমার এইভাবে মাথায় রাখিও, জাস্ট ওই সহগগুলো 2/m ইকুয়াল টু 2/3 দিয়ে জাস্ট বা 2/-4 দিয়ে করবে। এই দুটার মধ্যবর্তী কোণ a ডট বি cos থিটা দিয়ে জাস্ট করে ফেলবা শেষ। আচ্ছা ত্রিভুজ সূত্র কি, p ক্রস q করবা আর ওটাকে হাফ করে দিবে। ক্রস গুণন কি তোমার হচ্ছে কি ভেক্টর রাশি যদি হয় তাহলে ওটা গুণনকে হচ্ছে ক্রস গুণন বলবো, তো মধ্যবর্তী হচ্ছে কোসাইন সাইনের সূত্র গুণফলের সমান হবে, মানে ওইখানে তোমার দিক ছিল না কিন্তু ক্রসের ক্ষেত্রে তোমার দিকটা লাগবে, তো এটা মেনে তোমার ডান হাতি স্ক্রু নিয়মকে মানবে। দেখা আর ইকুয়াল টু পি ক্রস কিউ, তো পি ক্রস কিউ এর সাথে পি আর কিউ এর মান আছে, সাথে কি ইটা আছে, ইটাটা হচ্ছে তোমার দিক আর কি সাইন আপ। দেখো ডান হাতি যেটা স্ক্রু দিয়ে করে আর কি, এই যে এইভাবে বসায় জাস্ট ঘুরাইলে নিচের দিকে কাজ করবে সেটাই। আচ্ছা ডট তোমার 0 কখন হবে, যখন লম্ব হয় ডট গুণ, আর ক্রস গুণনে হলে তোমার দন্তস্ব, দেখো ক্রসের লাস্ট দন্তস্ব তো সমান্তরাল, তো ক্রস গুণন কখন হলে ক্রস গুণনের মান যদি 0 হয় তাহলে সেটা সমান্তরাল হবে, সমান্তরালের ক্ষেত্রফল পি ক্রস কিউ, আর যখন তোমার ত্রিভুজে বলবে হাফ করে দিব ব্যাস। আচ্ছা এখানে কিছু কথা আছে, যদি আলফা ইকুয়াল টু 0 হয় আর ইকুয়াল টু পি ক্রস কিউ, এটা পি কিউ সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এটা কি সমান্তরাল হবে, আর 90 ডিগ্রি হলে সেটা লম্ব হয়ে যাবে। উল্টা জিনিস ডটের ক্ষেত্রে কি হয়েছিল, যখন তোমার 90 ডিগ্রি ছিল তখন ওটা সমান্তরাল হয়েছে, এবার একটু মাথায় রাখতে হবে হ্যাঁ। আর আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে ওটা সমান্তরাল বিপরীত, এগুলো তো জানি। আচ্ছা পি যাচ্ছে কিউ যাচ্ছে 180 ডিগ্রি, তো বিপরীতমুখী না এটা। তো ভেক্টর গুণনে কিছু নিয়ম আছে, পি ক্রস কিউ ইকুয়াল টু মাইনাস কিউ ক্রস পি, ওই যে দিকের একটা ব্যাপার স্যাপার আছে। তারপর দেখো আই ক্রস আই, দেখো আই ইন্টু আই যখন তোমার লিখতেছি কস কত ডিগ্রি হচ্ছে, সরি সাইন না, সাইন 0 ডিগ্রি হচ্ছে, সাইন 0 ডিগ্রি মানে 0, তো দেখো আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, এগুলো 0, তাহলে দেখো আই ক্রস জে এর সাথে যখন করবো একটু মাথায় রাখবা সিকোয়েন্সটা আই জে কে ভাবে হবে, আর যদি উল্টাই দিই তাহলে হচ্ছে যে কি উল্টো, ঠিক আছে ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। আই ক্রস জে ইকুয়াল টু কে, তারপর জে ক্রস কে ইকুয়াল টু আই, ঠিক আছে একটু ক্লকওয়াইজ না, তো এটা একটু মাথায় রাখবে। আই এর সাথে তোমার যে কে গুণ করলে তোমার জে হবে, জে এর সাথে আই গুণ করলে কে হবে, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা ভেক্টরের কিছু গুণফলের ধর্ম আছে, যে এক ক্রস এ ইকুয়াল টু 0 তাহলে তো ভেক্টর গুণফল 0 হবে, আর এক ক্রস বি ইকুয়াল টু কি মাইনাস বি ক্রস এ, তো বিনিময় সূত্র তোমার মানবে না। তবে এক ক্রস বি এর মান যখন লম্ব হবে তখন কি 90 ডিগ্রি হইতে হবে, আর যদি তোমার 0 হইতে হয় তাহলে কি সমান্তরাল ক্রস। তো সমকোণিকের ক্ষেত্রে ভেক্টরটা গুণফল আমরা দেখছি আই ক্রস জে করলে কে হয়, জে কে কে দিয়ে গুণ করলে আই হয়, কে কে জে দিয়ে গুণ করলে আই হয়, তাহলে বাকিগুলো হচ্ছে রিভার্স। আর ওইদিকে পড়ছিলাম আমরা কি এক্স প্লাস বি এক্স প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস এ জেড প্লাস বি জেড, আর এখানে দেখো এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, একটু মাথায় রাখতে হবে। আর এই সূত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এ বি সি সমতুল্য হওয়ার সূত্র হচ্ছে এ ডট বি বি এ ডট ইন্টু বি ক্রস সি। জিনিসটা কেমন হয় যে জাস্ট তিনটা ভেক্টর একটা সমতলের মধ্যে আছে, তো এটা দেখো 1 গুণ 2 ইন্টু 3, এভাবে একটু মাথায় রাখলেও হয়, যেভাবে ইচ্ছা সেভাবে মাথায় রাখতে পারো, যে কোনো দুইটাকে তোমার গুণ করবো আর একটাকে তোমার ডট গুণ করে দেবো, এটাই দুইটাকে ক্রস গুণ আর মাঝখানে একটাকে তোমার হচ্ছে ডট গুণ। তো এ ও বির মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি হয়, ওই যে পাই/4, আর পাই/2 হলে কি হয় এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি, যেটা এটা। তো লম্ব হওয়ার যেটা শর্টকাট ট্রিক দিয়ে আমরা বোঝাই এক্স প্লাস বি এক্স আর এ ওয়াই প্লাস বি এজ এর, তো দেখো দুটা মান দিয়ে দিছে, পোস্ট থেকে এম এর মান কত হলে সমান্তরাল হবে, তো জাস্ট এটা আর কি 1 কে এম দিয়ে ভাগ 1/m ইকুয়াল টু -3/6, তো -3/6 কত -2, তো এদিকে নিয়ে যাবা হাফ আস -2 আসবে। তারপর দেখো এ ডট বি স্কোয়ার প্লাস এ ক্রস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি মাথায় রাখলাম ডট গুণন স্কোয়ার প্লাস ক্রস গুণন স্কোয়ার ইকুয়াল টু ওদের মানগুলোকে স্কোয়ার করবো। জিনিসটা কি বলছি, ডট গুণন স্কোয়ার প্লাস ক্রস গুণন স্কোয়ার ইকুয়াল টু ওদের মানগুলোকে স্কোয়ার করবো, ঠিক আছে। আচ্ছা এখানে কিছু কথা আছে যে সামান্তরিকে দুটা যদি দিক নির্দেশ করে দুটা ভেক্টর, তাহলে ক্ষেত্রফলটা অবশ্যই ক্রস গুণনফল অর্ধেক হবে, জানাই যায়। আচ্ছা ক্রস গুণন এগুলো তো করতে জানো না, ওই যে আই জে কে দিয়ে জাস্ট মানগুলো বসায় দেওয়া আর কি। আচ্ছা এবার আসি পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস, ক্যালকুলাসের নামটা আমরা আরেক জায়গায় পড়ছি, কোথায় হায়ার ম্যাথমেটিক্সে, তো পদার্থবিজ্ঞানে ফিজিক্সে তোমার একটু কম কম লাগে আর কি। তো নিউটন হচ্ছে কি তোমার ফার্স্টে ক্যালকুলাসের সূত্র প্রয়োগ করছে, তো ব্যবহার আছে বক্রবেগ দিয়ে, মাথায় রাখবা বদ্ধ বক্ররেখার ঢাল বদ্ধ বেগ তত ত্বরক, তো ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল হয়, আর যেগুলো বাকিগুলো যা যা আছে ক্ষেত্রফল আয়তন ভর কেন্দ্র সেগুলো কি ইন্টিগ্রাল ক্যালকুলাস। আচ্ছা ভেক্টর ক্যালকুলাসে দুটো ভাগ আছে, একটা অন্তরীকরণ আর হচ্ছে যোগজীকরণ, ডিফারেন্সিয়েশন আর হচ্ছে ইন্টিগ্রেশন। আচ্ছা অপারেটর যেটা
সেটা হচ্ছে চলক বা হচ্ছে সংগঠক, এগুলো একটু নিজস্ব কোনো মান নেই, যেমন বর্গ, বর্গমূল, সাইন, লগ এগুলো। তো গাণিতিক জিনিসটা কি, যে গাণিতিক প্রকাশ বা চিহ্নের সাহায্যে একটা রাশিকে অন্য রাশিতে রূপান্তর করা যাবে, সেটা হচ্ছে অপারেটর। আর যেটা ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটর, সেটা কি স্যার হ্যামিল্টন প্রথমে আবিষ্কার করছে। আর ক্যালকুলাসকে আবিষ্কার করছে নিউটন। এভাবে একটু পড়তে হবে, একটু আগে যা পড়ছে তার রিক্যাপ করে দিতে হবে। হ্যাঁ, তো গিবস হচ্ছে এটাকে ডেল নাম দিচ্ছে, এর নাম আরেকটা নাম আছে নেবলা। আচ্ছা, এই যেটা একটা অপারেটর। স্কেলার ফাংশন এগুলো একটু দেখে নিবা। স্কেলার ফাংশন গ্রেডিয়েন্ট, আর ভেক্টর ফাংশন হচ্ছে ডাইভারজেন্স। আর ভেক্টর ফাংশনকে কাল দিয়ে সংজ্ঞায়িত করা হয়। তো ডট যখন হবে সলিনয়েডের ইকুয়াল টু 0 হয়ে গেলে সলিনয়েড, আর ক্রস যখন হবে 0 ইকুয়াল টু হয়ে গেলে অগুণনশীল আর অসংরক্ষণশীল। হ্যাঁ, মানে হচ্ছে তোমার নাবলার সাথে যে একটা ভেক্টর যখন ডট গুণন করবো তখন মানে যে শূন্য হয় সলিনয়েড, আর যদি ক্রস গুণনে হয় শূন্য, তাহলে হচ্ছে অগুণনশীল বা সংরক্ষণশীল। আচ্ছা, এখানে অনেক কথাবার্তা আছে। তো যোগজ 3 প্রকার, একটা তল, রেখ আর আয়তন। স্কেলার ক্ষেত্রে তো আমরা বক্রবৃদ্ধি মাথায় রাখছিলাম, অথবা ঘনত্ব, উষ্ণতা, বিভব, এগুলো হচ্ছে উদাহরণ। আর ভেক্টরের ক্ষেত্রে কি আছে, বেগ, তড়িৎ প্রাবল্য, মহাকর্ষ প্রাবল্য, এটা কি। আচ্ছা আচ্ছা, স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট নিয়ে একটু বলবো। গ্রেডিয়েন্টটা কি, ভেক্টর ক্ষেত্রে অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার, এটাকে স্কেলার অপেক্ষকও বলে। জিনিসটা সঙ্গদোষ লোহা ভাসের মতো, যে ভেক্টরকে তোমার স্কেলারে নিয়ে যাবে। স্কেলার নিচে একটা গ্রেডিয়েন্ট, এটা একটু ভেক্টর ক্ষেত্র, তো এটা ভেক্টর রাশি। তো উক্ত রাশির মান হচ্ছে ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধি হারের সমান। স্থানাঙ্কের উপর নির্ভর করবে না, পরিবর্তন যেদিকে দেখানো সেদিকে হচ্ছে যে উপর নির্ভর করবে। আর ডাইভারজেন্স জিনিসটা কি, মানে ডাইভারজেন্সকে তোমার বি ডট বি দিয়ে প্রকাশ করবে। এটা হচ্ছে একটা স্কেলার রাশি, এটা দিয়ে মেনলি তোমার স্কেলার ক্ষেত্রে রূপান্তর করতে পারবো। তো ওটা ফ্লাক্সের প্রকৃতি তোমার প্রকাশ করবে আর কি। দেখো এই যে ভেক্টর রাশি হচ্ছে ভেক্টর রাশি বা ভেক্টর ফাংশন বা ক্ষেত্রের ডাইভারজেন্স গুলো একটা স্কেলার ফাংশন, এবং যা হচ্ছে যে কি ভেক্টর ক্ষেত্রে কোনো বিন্দুতে ফ্লাক্সের প্রকৃতি বা অবস্থানটা প্রকাশ করবে সেটা। তো ডাইভারজেন্সে কিছু ভৌত ধর্ম আছে, কতটুকু বাইরে হবে বা ভিতরে হবে সেটা। আচ্ছা, একটা জিনিস বলি, ডাইভারজেন্স যেটা পজিটিভ মান, সেটা কি ঘনত্বের পরিবর্তন হারটাকে বোঝায় আর কি, আয়তনের সাথে ঘনত্ব। তো পজিটিভ মান হলো হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্ব হ্রাস পাবে। এটা দিকে এটা একটু পুরুষদের থিওরিতে মাথায় রাখতে পারো, যে পুরুষরা কি তোমার বাসার বাইরে কাজ করতে বেশি পছন্দ করে। তো ডাইভারজেন্স জিনিসটাকে পুরুষ ধরো, ওরা হচ্ছে তোমার কি বাসার বাইরে কাজ করতে বেশি পছন্দ করে, তো আয়তন বৃদ্ধি হবে। আর মান ঋণাত্মক, আয়তন সংকোচন। ধরো পুরুষ মানুষ যদি ঘরে বসে থাকে তাহলে তো অবশ্যই ঝামেলা না, তো এটা কি নেগেটিভ কথাবার্তা, তো ঘনত্ব বৃদ্ধি পায়। আর পি এর সাথে কি তোমার ঘনত্বের সাথে আয়তনের তো একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, এটা একটু মাথায় রাখতে পারো। যেভাবে একটা পান বাঁধা বা হার্ট শেপে কে জাস্ট কেটে দিবা এম বাই বি, রো ইকুয়াল টু এম বাই বি। রোটা কি তোমার ঘনত্ব, আর বিটা কি আয়তন, ঠিক আছে। আর ডাইভারজেন্স যখন শূন্য, ডট আর ডাইভারজেন্স, ডট শূন্য যখন হবে, ডট শূন্য, তখন একটু সলিনয়েড, সলিনয়েডের মানটা দেখো ড আছে, তো ওইটাই। তো চিত্রকে একটু দেখে নিতে পারো, বাইরে হচ্ছে ঢুকছে সলিনয়েডের হচ্ছে। আচ্ছা, এবার আসি কার। কাল জিনিসটা কি, কোনো ভেক্টর হচ্ছে ঘূর্ণনের সাথে সম্পর্কিত। ভেক্টর ক্ষেত্রে হচ্ছে অবস্থিত একটি বিন্দুর চারদিকে ইন্টিগ্রালের প্রতি একক ক্ষেত্রফলে যে সর্বোচ্চ হবে সেটাকে হচ্ছে কাল প্রকাশ করে। কালের কিছু তাৎপর্য আছে। কাল হচ্ছে একটা ভেক্টর রাশি, ওই ভেক্টর হচ্ছে একক ক্ষেত্রের জন্য সর্বাধিক রেখা ইন্টিগ্রালের মান সমান হবে। তো ভেক্টরের দিক হচ্ছে যে কি অঙ্কিত লম্ব বরাবর ক্রিয়া করবে। আচ্ছা, কার্ল ভেক্টর ক্রস গুণ, কতে কার কতে ক্রস, এটা বলছিলাম। কালের মাধ্যমে প্রাপ্ত যেটা তোমার ভেক্টরের মান হবে গুণ সাপেক্ষে সেটা দ্বিগুণ হবে। এই বাংলা লাইনগুলো একটু বলি। বি ক্রস বি ইকুয়াল টু ওই যে নেবলার যেটা আমার, সেটাকে বি দিয়ে গুণ করে 2 ওমেগা হবে। এটাকে লিখছে কৌণিক বেগের দ্বিগুণ হবে। দেখছো বাংলা লেখাগুলো কত কঠিন, বাংলা বুঝাই আসলে কঠিন। আচ্ছা, কোনো ভেক্টরের কাল হচ্ছে যে ওই ভেক্টরের গুণ নির্দেশ করবে, এটা বলছি কতবার ঘুরবো সেটা। আর কোনো ভেক্টর কালের নতিমাত্রা কিন্তু ডাইভারজেন্স কি হবে, শূন্য হবে। কার্লের ক্ষেত্রে সেটা কি শূন্য। এখন জিনিসটা কি বলছে, ডাইভারজেন্স কেমনে হবে দেখো। ডট গুণন আর যে কোনো দুটো হচ্ছে ক্রস গুণন, তাহলে এটা মান কি 0। আর ভেক্টরের কাল শূন্য হলে তোমার হচ্ছে অগুণনশীল, সংরক্ষণশীল হবে। আর যদি কাল শূন্য না হয় সেটা গুণনশীল, আর হচ্ছে অসংরক্ষণশীল হবে। জিনিসটা একটু মাথায় রাখো, যে কোনো একটা মাথায় রাখবা। শূন্য হলে হচ্ছে অগুণনশীল হবে, যেটা অগুণনশীল সেটা সংরক্ষণশীল হবে, এটা মাথায় রাখলেই হবে। আচ্ছা, এরই মাঝে হচ্ছে, আচ্ছা এখানে একটু বলি, ডাইভারজেন্সের মান যখন কমবে তখন আয়তন কমবে, ঘনত্ব বাড়বে। বলছে পুরুষ মানুষের যে বাসার ভিতর থাকা বা বাইরে হওয়ার যে কনসেপ্ট, কাল শূন্য হলো অগুণনশীল, অগুণনশীল হলে তোমার সংরক্ষণশীল। 0 ইকুয়াল টু ঘনত্ব অসীম, বলছে ডাইভারজেন্স শূন্য হলো সলিনয়েডাল, এভাবে গেছে। ডাইভারজেন্সের ড আছে, ডটে ডট, আর ক্রসে ক আছে, কতে কার। হ্যাঁ, ডাইভারজেন্স জিনিসে কি হয়, বি ডট বি ডট হচ্ছে কি ভেক্টর টু স্কেলার নেয়, আর কার্লের ক্ষেত্রে ক্রস গুণ হয়, ভেক্টর টু ভেক্টর নেয়। আর গ্রেডিয়েন্ট কি করে, যে স্কেলারকে ভেক্টরে নিয়ে যায়, জাস্ট এক্সচেঞ্জ করা, সঙ্গদোষে লোহা ভাষা জিনিস। আচ্ছা, এখানে সূত্রগুলো আছে। বলা যায় যে এই মাঝে আমাদের হচ্ছে যে কি অধ্যায় 2 শেষ, ভেক্টর রাশি শেষ। আর যে এমসিকিউর কিছু কনসেপচুয়াল কথাবার্তা আছে, ওইগুলো আমি তোমাদেরকে হচ্ছে আরেকটা ক্লাসে দিয়ে দিবেন। তো আল্লাহ হাফিজ। আর হচ্ছে যে একটা শিটও দিয়ে দিচ্ছি,
তো ভালো মতো পড়াশোনা করবা, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। আর এই এমসিকিউটা ইনশাল্লাহ কালকেই তোমাদেরকে দিয়ে দিব আর কি। আল্লাহ হাফেজ।